নমস্কার, আমি এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস এই নাগরিকত্ব আইনের বিষয় নিয়েই দুই চারটে কথা আপনাদের সামনে আমি বলবো। আপনারা তো অনেকে শুনেছেন, আমিও কাগজে পড়েছি যে এই যে কার-19 আইন, যেটা এই আইনটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিছু মামলা হয়েছিল। ওই 2019 সালে কিছু মামলা হয়েছিল, কিছু কিছু সংগঠন এই মামলাটা করেছিলেন। কী জন্যে মামলা করেছিলেন? তারা মামলা করে বলেছিলেন যে আমাদের এই ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র কার-19 আইন উল্লঙ্ঘন করেছে, ভেঙেছে। তার মধ্যে থেকে আইনটা তৈরি হয়নি, সংবিধান বিরোধী আইন তৈরি করেছে, এইটা তাদের বক্তব্য ছিল। কেন বলেছিল এই কথা? বলেছিল এই কারণে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তারা এটা বলেছিলেন। মুসলমানদের বাদ দেওয়া হয়েছে, মুসলমানরাও রাস্তায় নেমেছিলেন। এখন এই প্রশ্নে গভর্নমেন্ট তো বলছে এটা আমাদের সংবিধান লঙ্ঘন হয়নি, বিজেপি গভর্নমেন্ট বলছে, বিজেপি দল বলছে। আমি তার কথা ছাড়লাম, তারা তো বলবেই, তারা যখন করেছে তারা তাদের কাজের সমর্থনেই বলবে। কিছু কনস্টিটিউশন এক্সপার্ট, সংবিধান বিশেষজ্ঞ কিছু মানুষও কিন্তু বলেছে যে এটা সংবিধান লঙ্ঘন করেনি। আবার ঠিক তার উল্টো কথাও বলেছেন কিছু সংবিধান বিশেষজ্ঞ, যে এটা সংবিধানের যে নির্দেশ, সংবিধানের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেইটাকে লঙ্ঘন করেছে, একথা কিছু বিশেষজ্ঞ বলেছেন। এখন আমরা এখানে আলোচনা করতে বসেছি এবার যে এই কনস্টিটিউশন সংবিধান লঙ্ঘন করেছে কিনা ইত্যাদি ইত্যাদি। এখন আমি বা আমার মতো লোক, আমরা সংবিধানের কি বুঝি? বেশি কিছু বুঝি না। তো তবুও বলতে যখন বসেছি, দুই চারটে কথা এই নিয়ে আমরা বলবো, কিছু মামুলি কথা বলবো। আপনারা যদি শুনতে চান শেষ পর্যন্ত শুনবেন। আমাদের দেশের কিছু রাজনৈতিক দল, বলতে পারেন বিজেপি বাদে আর প্রায় সব রাজনৈতিক দল সেদিন কিন্তু এই আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। আমার বন্ধুবান্ধব, আমরা যারা রিফিউজি আন্দোলন করি, তারও আপনি বলতে পারেন আমি এবং আমার সংগঠন বাদে, আমাদের সংগঠন বাদে, আমরা কয়েকজন লোক বাদে আর সবাই কিন্তু ওই এটা সংবিধান লঙ্ঘন করেছে এর পক্ষে চলে গেছিলেন। আমি এরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যেও আমি কিন্তু বলেছি, মানে অনেক দ্বিধাদ্বন্দ্ব আমার মধ্যে থাকা সত্ত্বেও আমি বলেছি যে এই আইন সংবিধান লঙ্ঘন করেনি। এবং তা নিয়ে আমার কিছু মুসলমান বন্ধুবান্ধব, আপনারা জানেন আমার অনেকেই আমার বিরুদ্ধে অভিযোগ করেন, যদিও আমি সেটা অভিযোগ হলেও আমি সেটা আমার গর্বের ব্যাপার মনে করি যে আমি নাকি মুসলমানদের পক্ষেই সবসময় থাকি। আমি মুসলমানদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকারের পক্ষে সবসময় থাকি, সবসময় থাকব। যে কারণে তাদের মধ্যে আমার অনেক বন্ধুবান্ধব আছে। তো তাতে আমার এই অবস্থানের জন্য আমার ওই সব বন্ধুবান্ধব, বহুকালের বন্ধুবান্ধব, তারাও আমার পরে প্রকাশ খুব বেশি না হলেও মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন বলে আমার ধারণা। কিন্তু আমি মত পাল্টাইনি। আবার একই সাথে আমি স্ববিরোধী কথা বলছি,
যে আমার মধ্যেও কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, যেটা সংবিধান লঙ্ঘন করেছে কি করেনি, মানে কথাটা তো একটু স্ববিরোধী হয়, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি এই কথাগুলো। কেন বলছি এই কারণে যে আমার মনে হয়েছে যে একটা সরকার, একটা স্বাধীন দেশের, স্বাধীন সার্বভৌম দেশের সরকার, আমি উচিত অনুচিতের কথা বলছি না, কি উচিত কি অনুচিত এটার কথা আমি বলছি না, আমি বলছি যেটা বাস্তব। কোনো সরকার কখনো বলবে না যে আমার বর্ডার উন্মুক্ত, আপনারা যে কেউ আসুন যান, এইটা অ্যালাউ করবে না, বা যে যখন যেভাবে এসেছেন সবাইকে আমি মেনে নেব, নাগরিকত্ব দিয়ে দেব, এইটা কোনো সরকার ভারত সরকার, এটা সে বিজেপি হোক, জনতা দলের সরকার হোক, কংগ্রেস দলের সরকার হোক, এটা মানবে না। এইটা আমার একটা সাধারণ ধারণা। তাহলে আমি উদ্বাস্তু আন্দোলন করি, আমার অবস্থানটা বুঝুন, আমি উদ্বাস্তু আন্দোলন করি। আমি যদি বলি যে উদ্বাস্তুরা এখানে এসে পড়েছেন তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করো, একটা বিশেষ আইন তৈরি করো, এই দাবি যদি আমি না করতে পারি এবং প্রতিষ্ঠিত না করতে পারি এই দাবি, তাহলে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব কি করে হবে? সরকার তো সবাইকে দেবে না, যে এসেছে সেই নাগরিক একথা তো সরকার কখনো দেবে না। আর আমি আবার বলতে পারবো না যে আমরা যারা উদ্বাস্তু এসেছি আমাদের সমস্যাটা মেটাও, অন্যদের কথা আমরা বলছি না। এইটা কি হবে? এটা হবে না বলে আমি উদ্বাস্তু আন্দোলন করি, আমার তো এই কথা বলতে হবে যে এই উদ্বাস্তুদের জন্য একটা আলাদা ব্যবস্থা করো। এবং দেখুন, সংবিধান যাই বলুক, সেটা তো এক্সপার্টের ব্যাপার, আর এক্সপার্টরা শুধু বললেও হয় না। দেখুন, এক্সপার্টরা মতামত দেবে, কোর্টে বড় বড় উকিল আছে, অভিষেক মনু সিংঘি থাকবে, মানে ওখানে কাছে বড় বড় উকিল যারা আছে, তারপরে এই যে আমাদের কি জানোর নাম, এরা সব থাকবে, বড় বড় উকিলরা থাকবে, আর জজ সাহেব থাকবেন। দেখবেন এক জজ সাহেব সবার কথা শুনে একটা জাজমেন্ট দেবেন, আবার হতে পারে অন্য একজন জাজমেন্ট ওই একই কথা শুনে অন্য জাজমেন্ট দেবেন। এটা হয় না? হয়। কেন হয়? কেন হয় মানে যুক্তিগুলো, ধারাগুলো বিশ্লেষণ ব্যাখ্যা করার, মানে আমি কপিল সিবালের কথা বলছিলাম, নামটা ভুলে গেছিলাম, ব্যাখ্যা করার ক্ষেত্রে কিছু পার্থক্য হয়, দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে যায়। সেই জন্যে এই যে ইস্যু, সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি সামঞ্জস্যপূর্ণ নয়, এর রায় যা কিছু হতে পারে, ওটা জজের পরে নির্ভর করবে, পক্ষে বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে, এইটা কিন্তু ঘটবে। কিন্তু আমি উদ্বাস্তু আন্দোলন করি, আমরা উদ্বাস্তু, আমরা কি চাইব? আমরা তো চাইব আমার সমস্যাটা মিটুক, এবং আমি এইটা এতটা স্বার্থপরের মতো আমার সমস্যা মেটানোর কথা বলছি না যাতে অন্যদের ক্ষতি হয়, আমি সেটা বলছি না, আমি সেটা করি না কখনো, ব্যক্তিগতভাবে আমার নিজের চরিত্রতা নয়। কিন্তু অন্যের ক্ষতি কিছু হলো না, আমাদের বহু লোকের সমস্যা মিটলো, সেক্ষেত্রে আমি ব্যাখ্যা বিস্তারটা এইভাবে করব না কেন? অন্যের ক্ষতি না করে যদি 1 কোটি মানুষের উপকার করা যায়, তাহলে আমি ব্যাখ্যা বিস্তারটা কিভাবে করব? আমার এইভাবে করা উচিত। যে কোনো সমাজ সংস্কারক যারা মানুষের জন্য কাজ করেন, রাজনীতি করেন, তাদের সবারই এটা করা উচিত যে কারোরই কোনো ক্ষতি হলো না, অথচ এত মানুষ উপকৃত হলো, এটা করা উচিত। তা আমার কনস্টিটিউশনের ব্যাখ্যা অত পুঙ্খানুপুঙ্খ ইসের মধ্যে আমি যাব কেন, যখন দেখছি যাতে মানুষের উপকার হবে অথচ কারো ক্ষতি হবে না, অসুবিধাটা কি আছে? যে কেউ এবার প্রশ্ন করবেন, এই যে আইন হয়েছে কার 19, ধরুন এই আইনে নাগরিকত্ব হবে না, তা আমি ধরে নিলাম যদি এটাতে নাগরিকত্ব হয়ে যেত, তা ধরুন এত লোকের নাগরিকত্ব হয়ে গেল, তাতে মুসলমানদের কি ক্ষতি হতো বা হবে?
আমাকে বলতে পারেন? আমি বলছি মুসলমানদের কোনো ক্ষতি নেই, বরং কিছু মুসলমান যারা এসে এই বিভিন্ন প্রক্রিয়া খুব অল্প বিভিন্ন প্রক্রিয়ায় ভারতীয়দের সাথে মিশে আছেন, তারাও নিশ্চিন্ত হয়ে যেতেন। তাদের সমস্যাটা নিয়েও আর কেউ কখনো কোনো প্রশ্ন তুলতো না। তারা নীরবে, তারা এইভাবেই তাদের সমস্যাটা মিটে যেত। এইটা হচ্ছে অবস্থা। COVID-19 কি একটা দিনের জন্যেও একজন মুসলমানের নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত করেছে? করেনি। আমাদের দেশের সাধারণভাবে নিয়ম হলো, যেটা আমাদের এই নাগরিকত্ব আইনে লেখা আছে, যে একটা মানুষ আসবেন, পাসপোর্ট করে আসবেন, ভিসা নিয়ে আসবেন, এখানে এসে যদি তিনি ভারত থেকে যেতে চান, নানান পদ্ধতি আছে, বিয়ে থাকার জন্য হতে পারে, নানান রকম আছে, আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না, থাকতে পারেন, নাগরিকত্ব পেতে পারেন। তা মুসলমানরাও এসে ওই নিয়ম অনুযায়ী এখানে থাকবেন, দরখাস্ত করবেন, নাগরিকত্ব পাবেন। তাতে কি COVID-19 একদিনের জন্য কোনো বাধা দিয়েছে? দেয়নি। আবার দেখেন বিষয়টা এরকম, 2015 সাল কবে? আজকে 2024, 9 বছর আগে। এই 9 বছরের মধ্যে COVID-19 কথা বলছি, এই 9 বছরের মধ্যে, মানে 1 জানুয়ারি 2015-তে যে ভারতে এসছে হিন্দু, সে কি? সে অনুপ্রবেশকারী। একজন মুসলমান আসলেও অনুপ্রবেশকারী। এবং তারপর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই এসেছে সেই অনুপ্রবেশকারী। আলাদা কি করেছে? করেনি। 19 কার জন্য সুবিধাটা দিয়েছে? 19 বলেছে কিছু মানুষ, ওই ইংরেজিতে আমি ডিকশনারি দেখে বুঝলাম, কংগ্রেসের প্রদেশ কংগ্রেস থেকে একটা চিঠি লিখেছিল, সেই চিঠিতে ছিল ডিফ্যাক্টো লিভিং এক্সিস্টেন্স, মানে আইনিভাবে হোক বেআইনিভাবে হোক বাস্তবত বাস করছে। তা এই দেশভাগের কারণে কিছু মানুষ, বাংলাদেশ, পাকিস্তান থেকে সংখ্যালঘু মানুষ যেভাবেই হোক, আইনিভাবে বেআইনিভাবেও ভারতে এসে পড়েছে। এসে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বসবাস করছে, সব অধিকার তারা ভোগ করে। আবার সমস্যায়ও পড়ে, অভিযোগ করলে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে অভিযোগও পড়ে, দুশ্চিন্তায় থাকে, আশঙ্কার মধ্যে থাকে। সেইটাকে রেগুলারাইজ করে দেওয়া বারবার হবে না, একদম বলেছে অন টাইম মেজার, বলেছে দেখবেন আপনি জেপিসিতে, অন টাইম মেজার। আর একটা কথা বলেছে জেনারেল অ্যামনেস্টি, রাজক্ষমা। যারা এরকম এসে পড়েছে, সমস্যার মধ্যে আছে, একবারের জন্য তাদের রাজক্ষমা করে দাও, আর হবে না, আর মানা হবে না, যা হয়ে গেছে হয়ে গেল। তা এইটাতে কি মুসলমানদের বড় ক্ষতি হয়ে গেল? কি এত বড় ক্ষতি হয়ে গেল? সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র লঙ্ঘন করেছে, কিন্তু তারা একবারে চুলের মতো সুতোর পরে ঝুলছে, এইদিকে না এইদিকে, হয়েছে কি হয়নি, ওই ব্যাখ্যাতে আমার দরকারটা কি? এত মানুষের ভালো হয়ে যাচ্ছে, কোনো মুসলমানের ক্ষতি হচ্ছে না, তাতে এইটা করলে কি অসুবিধা? এবং সেটা এখন থেকে 9 বছর আগের ঘটনা, ইতিহাস তো 9 বছর আগে ফিরে যাবে না। 9 বছর এখন থেকে সামনের দিকে কারোর কোনো অসুবিধা নেই, সব এক, ওই লোকগুলো রেগুলারাইজ হয়ে গেল। আমি বলছি আমি এই পক্ষে থাকব, ছিলাম, কালও থাকবো, ওই সুপ্রিম কোর্টের রায়ের জন্য বসে থাকবো না। আমাদের এই 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 আন্দোলনের মধ্যে আছেন, আমাকেও ডাকেন মাঝে মাঝে। এই কাল পরশু একটা মিটিং হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসে, আমাকেও ডেকেছিলেন, আমি যাইনি। ওটা কি এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ অমুক তমুক এরকম একটা আছে, প্রসেনজিৎ বসু, তার মধ্যে আবার আমাদের কিছু উদ্বাস্তু জুটেছে। উদ্বাস্তু মানে এই মতুয়া, নমসূত্র জুটেছে, শরদিন্দু উদ্দীপন, আসলে শরদিন্দু বিশ্বাস, সে তার লেজে লেজ বেঁধেছে। তারাও নাকি ওই কোর্টে কেসের জন্যে, ওই ইনজাংশনের জন্যে তারা আবার পয়সা খরচ করছে। তা আমি ওই প্রসেনজিৎ বসুর জন্যে আজকের এই ভিডিও করতে বসিনি। আমি ভিডিও করতে বসেছি
আমি দেখলাম এই যে অন্তর্বর্তী যে আবেদন করেছে, পড়েছিল এইভাবে 19 সাল থেকে 5 বছর হয়ে গেছে, এটা যে কেউ নাড়াচাড়া করেনি, এটা আবার নাড়াচাড়া কে করলো? কোর্টে নাড়াচাড়া করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। নাম শুনেছেন? মুসলিম লীগটা জানেন, ওর মধ্যে ভাগাভাগি আছে। যাক, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, এরা কারা? এদের সংগঠন আছে কেরলে, কেরলে এদের সংগঠন আছে, এমপি আছে, এমএলএ আছে। কংগ্রেস যখন মন্ত্রিসভা করে তখন মন্ত্রিসভাতে ওদের নেয়। আমাদের এখানে একটা রাজ্যেও একটা কমিটি আছে। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অন্তত 40 বছরের বন্ধু জাফর মোল্লা, আপনারা অনেকেই চেনেন, সে তার প্রেসিডেন্ট। ঠিক এই মুহূর্তে আছে কিনা জানি না, 6 মাস আগে ছিলেন। ও সেই তার মূল নেতা। এখন খানিকটা অসুস্থ হয়ে একটু পড়েছে। আবুল বোধহয় এখন বেল্লা ওইদিকে বাড়ি, আবুল দেখছে, আমাদের থেকে অনেক জুনিয়র, ও সে দেখছে। তো আমি কালকে টেলিফোন করেছিলাম জাফরকে টেলিফোন বলে, এটা কী হচ্ছে আপনাদের, আবার এই কেডা নড়লো কেন? তা বলে, তাই নাকি? আমরা হ্যাঁ, মুসলিম লীগ অন্তর্বর্তী আবেদন করেছে। কপিল সিবাল তার উকিল করে বলছে যে একবার তো এই আইনে নাগরিকত্ব দেওয়া হয়ে গেলে আর তো উল্টানো যাবে না, তাই নাগরিকত্ব দেওয়ার আগে ওই যে কেস 200-300 কেস আছে তার ফয়সালা করুন। অন্য কেউ উদ্যোগ নেয়নি, মুসলিম লীগ নিয়েছে। আমি ওই ইনস্টাগ্রাম বলে একটা হয়েছে, ওই ফেসবুকের মতো ব্যাপার, আমি ভালো বুঝি না, কি করে খুলে দেখি সেখানে মিছিল হচ্ছে, বড় বড় ব্যানার মিছিল হয়েছে। বীরভূমে মিছিল হয়েছে, উত্তর মুর্শিদাবাদে মিছিল হয়েছে, দক্ষিণ মুর্শিদাবাদে। কোন রাজনৈতিক দল? এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। তার যারা লিডার তারা আমার ওইরকম জাফরের মতো এরকম ঘনিষ্ঠ বন্ধু। তার যে মূল নেতা তাকেও টেলিফোন করলাম, জাফর ভাইকে ছেড়ে দিয়ে তাকে টেলিফোন করলাম। তা তিনি বললেন যে তিনি তখন ওই পার্টির কাছেই ব্যাঙ্গালোরে আছেন। বললাম, ব্যাঙ্গালোরে থাকেন, আর যেখানে থাকেন আগে আমার কথাটা শোনেন। আমি বললাম, এটা কি হচ্ছে? তো তার পার্টির লোকে এইসব মিছিলগুলো করছে, সে জানেন না এরকম হয়তো নয়, কিন্তু আমি তো তাকে অবিশ্বাস করব না, সে আমার বন্ধু। সে বলল যে সুকৃতিদা বিশ্বাস করেন, আমি ঠিক জানি না ওখানে ওর কী হচ্ছে, কিন্তু এইটা তো ঠিক হচ্ছে না, এরকমভাবে বলতে চাইলেন। এখন পার্টি তো যা ঘুরিয়ে ফিরে এরকম, অন্তত আমাকে বললেন। এখন পার্টি রাখি না বন্ধুত্ব রাখি, এরকম একটা অবস্থা। কারণ আমি তো ঝগড়া করব, আমি তো আইন জ্ঞানের কথা বলবো, যে কথাগুলো আপনাকে বলছে এগুলো বলবো, তার ঠিক জবাব দেওয়া মুশকিল। এই জন্য হয়তো আমার সামনে এদিক ওদিক করে। তারপরে বললাম 20 তারিখে মিটিং আছে, আসবেন কিন্তু? তা বললেন, নিশ্চয়ই আসবেন, বলেছেন যখন তিনি আসবেন। তারা মিছিল করছে। আমার কথা হলো, কালকে শুনানি হবে। কাল শুনানিতে বলে দিল, ইনজাংশন দিয়ে দিল যে আইন কার্যকরী এখন হবে না। বলুন তো কী হবে? এইটার মানেটা কি হবে? এইটার মানেটা হবে, আজকে বিজেপি যেখানে মুখ চুন করে বসে আছে, বিজেপির কথা বলার জায়গা নেই, বিজেপির শান্তনুর নারী খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে এই রুলস বেরোবার পরে। কালকে যদি এটা ইনজাংশন জারি হয় এবং সেটা যদি মুসলিম লীগের উদ্যোগে হয়, এই মিছিলগুলো যদি এসডিপিআই করে, এসডিপিআই কিন্তু মূলত মুসলিমদের সংগঠন, একজন আছেন তাদের সাথে, তার মধ্যে একজন আছেন, আমি নামটা বলে দিই, স্বপন বিশ্বাস, আমাদের বিখ্যাত দাদা স্বপন বিশ্বাস এসডিপিআইয়ের সাথে আছেন। কালকে যদি ইনজাংশন হয়ে যায় তো বলবে এই মুসলিম সংগঠনের জন্যে, মুসলমানদের জন্যে কয়জন লোক তাদের সাথে, এই মুসলমানদের 1% লোক তাদের সাথে নেই পশ্চিমবঙ্গের, কিন্তু বিজেপির প্রচারটা হবে এই মুসলমানদের জন্য কিন্তু তোমাদের নাগরিকত্ব দিতে চেয়েছিলাম, দিতে পারলাম না। বলবে কি না? আমি এটা শুধু উদ্বাস্তুদের বলছি না, আমি গোটা মুসলমান সমাজকে বলছি। দেখুন, একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের জীবন মরণের প্রশ্ন নাগরিকত্ব।
এই প্রশ্নে এমনিতেই তাদের মধ্যে দেশ ছেড়ে এসছে একটু মুসলমান বা বিদ্বেষ তাদের মধ্যে কাজ করে। আমরা কিছু মানুষ সেটাকে নানাভাবে সত্যটা বুঝিয়ে একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা দেখার কথা বলে বলে একটা জায়গাতে আস্তে আস্তে আসছে। আর সেটাকে উস্কে দেওয়ার লোকও আছে। তাই উস্কে দেওয়ার মতো অজুহাত যদি তাদের হাতে আমরা এরকম বারবার তুলে দিই তাহলে তো খুব মুশকিল। এই যে 19 সালে যেটা হয়েছিল, আমি এর আগেও বলেছি, আজকেও বলি, কারণ সব ভিডিও তো সবাই দেখেন না। একটা ভিডিওতে আমি বলেছিলাম, ওই মিটিংটাকে আমাকে ডেকেছিলেন। ওই যে জাফরের কথা বললাম, জাফর বলল সুকৃতিরা এখানে কিন্তু এই মিটিং, ওইখানে কিন্তু আপনাকে যেতে হবে। আমি বললাম যে কাদের মিটিং? বললো মুসলিম নেতৃবৃন্দের মিটিং। পশ্চিমবঙ্গের প্রায় সব মুসলিম নেতৃবৃন্দকে ডেকেছিলেন, 80-90 জন। তার মধ্যে আমাকে ডেকেছেন, আমার সাথে তাদের সম্পর্ক এরকম বলে আমাকে ডেকেছেন। ঘটনাক্রমে সেদিন বোধহয় অসুস্থতা বা অন্য কোনো কারণে জাফর মিটিংটাতে যেতে পারেননি। মিটিংটাতে আর সবাই ছিলেন। শেক্সপিয়ার সরণিতে একটা মিটিং হয়েছিল। মিটিংটা হচ্ছে যেদিন রাজ্যসভাতে কার-19 পাস হয়ে যায়, 7-8টা 9টা নাগাদ পাস হলো। যতক্ষণ পাস হয়েছিল, ওই শেষ ডিবেট চলছে, তখনও মিটিং চলছে। আমি সেই মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়ের ডিসিশন হয়েছিল, সেদিন ছিল বৃহস্পতিবার, যে শুক্রবারে জুম্মার নামাজ শেষ হলে মুসলমানরা রাস্তায় নামবেন। নিশ্চিতভাবেই শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলা হয়েছিল, কিন্তু নেতৃত্ববিহীন, সংগঠনবিহীন সেই আন্দোলন কিন্তু অহিংস থাকেনি। নানান রকমের ঘটনা ঘটেছিল। রেল লাইনে উপড়ে দেওয়া, রেলে আগুন লাগানো ইত্যাদি ইত্যাদি হয়ে গেছিল। এগুলো তো আর আন্দোলনকারীরা এসব করতে বলেননি, কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে, নানান রকমের লোক থাকে, এগুলো হয়ে গেছিল। আমি আন্দোলনটা করার সময় আমি বলেছিলাম যেটা মুসলমানদের ব্যাপার নয়, মুসলমানদের তো কোনো সমস্যা নেই, মুসলমানদের নাগরিকত্ব আটকাবে না। আমি ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম। তখন শরদিন্দু ওই মিটিংয়ে ছিল। আর আপনারা শরদিন্দুর চরিত্র জানেন। শরদিন্দু তো যেদিকে দলে ভারী থাকে সেই দিকে হাওয়া দেয়। ও ওই জায়গায় মুসলমানদের পক্ষে হ্যাঁ লাগতে হবে, করতে হবে বলে দিয়ে চলে গেল। তারপরে তো যা হলো, তারপরে তো দায়িত্ব তো নেওয়ার লোক নয়। শরদিন্দু ছিল সেদিন, আমার মনে পড়েছে। ফলে সেদিনও আমি বিরোধিতা করেছিলাম এবং আমি পরিষ্কার বলেছিলাম, এইটা যদি আপনারা করেন, আমি 100% একমত যে আপনারা বিজেপি বিরোধী প্রতিটা মুসলিম লিডার। আর এইটা যদি আপনারা করেন তাহলে কিন্তু রাজনৈতিকভাবে, আইনের কথাটা ছেড়ে দিন, রাজনৈতিকভাবে কিন্তু বিজেপির পোয়াবারও হবে। বিজেপি ঘরে ঘরে যাবে, গিয়ে বলবে, উদ্বাস্তুদের ঘরে ঘরে, হিন্দুদের ঘরে ঘরে গিয়ে বলবে আমরা তোমাদের নাগরিকত্ব দিতে চাইছি, দেখো মুসলমানরা আপত্তি করছে। আর সমস্ত মানুষগুলোকে বিজেপির দিকে ঠেলে দেওয়া হবে। যারা বিজেপি বিরোধী আপনারা, তাদের কিন্তু বিজেপিকেই সুবিধা করে দেওয়া হবে। আমার কথা কেউ শোনেনি। এবং সেই আন্দোলনের, ওই আলোচনার সূত্রপাত ধরে আন্দোলন শুরু হয়। সেই আলোচনা গিয়ে শাহিনবাগ বা এই যে আমাদের পাকসার কাছে যে দীর্ঘদিন ধরে যে অবস্থান হয়েছিল, সেইটাকেই ওইখানে গিয়ে শেষ হয়। আর এই রাজ্যে বিজেপি তার পায়ের তলায় মাটি খুঁজে পায়। আবার একটা অবস্থা তৈরি হয়েছিল, আবার তারা এই কোর্টে গিয়ে এটা করছেন, আবার এসডিপিআইও মিটিং মিছিল করছেন। আমি সমস্ত মানুষকে বলছি, যারা করছেন তাদের বলছি এইটা থেকে বিরত থাকুন। এইটা কিন্তু কার্যত, আপনারা বিজেপি বিরোধী মানুষ, কার্যত বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে। এবং এইটাতে উদ্বাস্তুদের কিছু এসে যাবে না, কারণ এই আইন আটকে গেলে উদ্বাস্তুদের কিছু এসে যায় না। এই আইন যদি এখন কার্যকরী হয় তাহলে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না। কিন্তু যেটা হবে মধ্যখানে, বিজেপি যেটা করতে চাইছে, যে মেরুকরণ, সেইটা হয়ে যাবে। তারা যদি আমাদের কথা না শোনেন, মুসলিম লীগ যদি না শোনেন, এই মুসলমান সংগঠনগুলো যদি না শোনেন, আমাদের তো কিছু করার নেই। আমরা আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি। কিন্তু একটা জিনিস আপনাদের আমি বলছি, এই সংগঠনের সাথে কিন্তু 99% মুসলমানরা নেই।
আমি কামরুজ্জামান ভাইকে টেলিফোন করেছিলাম কালকে রাত্রিবেলায়। কামরুজ্জামান ভাই বলছে তাই নাকি, এ কী করছে আবার, তারা এটাকে সমর্থন করে না, তা বিরোধিতা করলেন। এবং এটা শুধু কামরুজ্জামান ভাই না, আমি বলছি বাংলার বা গোটা ভারতের 1% মুসলমানরাও কিন্তু এই কাজের সাথে যুক্ত নন, এই কাজকে সমর্থন করে না। ফলে বিজেপি যখন জেনারেলাইজ করার চেষ্টা করবে যে এসডিপিআই এই মিছিল করেছে, মুসলিম লীগ সুপ্রিম কোর্টে এই মামলা করেছে যার জন্য আটকে গেল, এইটাকে তারা জেনারেলাইজ করবে, গোটা মুসলমান সমাজকে দায়ী করবে। আমি সমস্ত মানুষকে বলছি এটা মুসলমান সমাজ কিন্তু এই কাজের সাথে নেই, এবং মুসলমান সমাজের নেতাদের যারা এর কাজের সাথে নেই তাদেরও উচিত বিবৃতি দিয়ে বলা যে আমরা এর মধ্যে নেই। এটা মুসলমানদের বিষয় নয়, এটাতে মুসলমানদের কোনো ক্ষতি নেই। যদি তাদের একটু সেন্টিমেন্টেও লাগে যে ঠিক আছে আমরা এক দেশে বাস করি, একটা আইন করে দিল যেটাতে হিন্দু মুসলমান উল্লেখ করলো, মুসলমানদের বাদ দিল, এই সেন্টিমেন্টটা যদি থাকে তা ওই সেন্টিমেন্টটুকু একটু মানিয়ে নিয়ে এত মানুষের উপকার হওয়ার যে প্রশ্ন, কারণ এই K-19 না, এরপরে একটা আইন করতে হবে। আমরা যে আইনটা কথা বলছি সে আইনে কিন্তু এই ব্যাপারটা থাকবে না। আমি কিন্তু ওই জেপিসিতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলাম হিন্দু মুসলমান বলবেন না, খুব বেশি হলে বলুন ভিকটিম অফ পার্টিশন বলুন, মাইনরিটিজ বলুন, তাহলে অন্তত এতটা কানে লাগে না। রেজাল্ট একই কিন্তু অতটা কানে লাগে না। আমি বলেছিলাম এগুলো চিঠি লিখে জানিয়েছিলাম, মানে স্মারকলিপি দিয়েছিলাম। 40 মিনিট ধরে আমি জেপিসিতে ঝগড়াঝাড়ি করেছিলাম। আমি যেদিন সাক্ষ্য দিতে গেছিলাম অধীর চৌধুরী ছিলেন, সৌগত রায় ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ছিলেন, সুস্মিতা দেব ছিলেন, মোহাম্মদ সেলিম ছিলেন, তারা জানেন। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি তারা হিন্দু মুসলমান করেছে বলেই, লিখেছে বলেই এত মানুষের যেটাতে উপকার হবে সেইটাকে এইভাবে নাকচ করে দেওয়া ঠিক নয়। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নোট অফ ডিসেন্ট দিতে হবে, কিন্তু এই কথাটাও, এই উদ্বাস্তুদের বিষয়টাও ভাবতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি কলকাতায় হলো নো কার নো এনআরসি, একদম নেগেটিভ মুভমেন্ট। আপনাকে বলতে হবে যে এই আইনটা করো যেটাতে ধর্মনিরপেক্ষ আইন, আবার সেই আইনে মানুষের উদ্বাস্তু সমস্যার সমাধান হয়। একদিনও বলেছে তারা একটা দাবি, তাদের দাবি নো কার নো এনআরসি। আমরা যে দাবি করেছি যে যারা এসে পড়েছে তাদের ভারতের নাগরিক বলে আইন তৈরি করো, পজিটিভ দাবি। তাতে কি হিন্দু মুসলমান আছে নাকি, তাতে কি সাম্প্রদায়িকতা আছে নাকি? কই একদিনও তো তারা এই দাবিটা করতে পারলো না যে এরকম একটা আইন তৈরি করো যে যারা এই দেশে বসবাস করে, এখানে স্থায়ীভাবে আছে, তারা সবাই নাগরিক। মিটে গেল কেবল এই ধারা বন্ধ করো, এই ধারা বন্ধ করো, ওই ধারা বন্ধ করো, এই হচ্ছে দাবি। সব বন্ধ করে দিল, তাদের উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান কী করে হবে? ফলে এইসব বিষয়গুলো একটু ভাবা দরকার। জয়রাম রমেশ কংগ্রেসের বড় নেতা, পিনারাই বিজয়ন, তারা যা বলছেন, তারা বলছেন কী জন্য বলছেন? তারা বোঝেন না? বোঝেন, ভোটের জন্যে। কার ভোট? যেটা এমন কথা বলতে হবে মুসলিমদের ভোটটা পাওয়া দরকার। তাই কি দোষটা কি শুধু বিজেপির? যা বলছেন তাতে মুসলমান ভোটটাকে ইনট্যাক্ট রাখার জন্যে। মুসলমান ভোট আপনি পান, বিজেপি পাবে না, আপনি পাবেন, ঠিক আছে, তার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে করতে হবে? আমরা যে ডিমান্ডটা করছি এইটা করুন, তাতে মুসলমানরা আপনাদের সমর্থন করবে। 1948 সালের 19শে জুলাই হচ্ছে কাট অফ ডেট। উদ্বাস্তুদের যদি আলাদা করতে হয়, এখানকার ভূমিপুত্র এবং এখানকার মুসলমান ভূমিপুত্রদের থেকে যদি আলাদা করতে হয়, মানে ভূমিপুত্র এবং ভূমিপুত্রদের মধ্যে যারা মুসলমান, সবার সাথে যখন আলাদা করবেন আপনি উদ্বাস্তুদের, আমি তো বলবো আমি এখানকার ভূমিপুত্র বলতে পারি তো? বললেই তো হবে না, তাহলে আমাকে তো প্রমাণ দিতে হবে। তার মানে যদি প্রমাণ দেওয়ার প্রশ্ন যদি হয়, উদ্বাস্তুদের যেমন দিতে হবে, এখানকার ভূমিপুত্র মুসলমানদেরও তেমনি দিতে হবে। কজন মুসলমান আছেন যারা 1948 সালের 19শে জুলাইয়ের আগের
ডকুমেন্ট দিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন? আমি ধরে নিলাম 70% মুসলমান পারবেন, 30% তো পারবেন না। কতজন আদিবাসী আছেন যারা এই দেশের ভূমিপুত্র, তারা 1948 সালের আগের দলিল ডকুমেন্ট দেখাতে পারবেন যে তারা এই দেশে বসবাস করেন? 30% আদিবাসী পারতে পারে, 70% আদিবাসী পারবেন না। বাউরিদের অবস্থা তাই হবে। তাহলে আমাদের একটা আইন তো দাবি করা উচিত। আমরা যে দাবি করেছি, ধরুন সে যদি আপনি নাও মেনে নেন যে যারা এসে পড়েছে, ধরুন 20 সাল হলো একটা ভিত্তিবর্ষ, যে 20 সালের আগের থেকে যারা এখানে বসবাস করেন তারা ভারতের নাগরিক। তার মানে 20 সালের আগের একটা ডকুমেন্ট দেখাতে হবে, উদ্বাস্তুদেরও দেখাতে হবে, মুসলমানকেও দেখাতে হবে, ভূমিপুত্র মুসলমান যারা, আবার ভূমিপুত্র আদিবাসীদেরও দেখাতে হবে। সবাই পারবে, সবার সমস্যা মিটে যাবে। আপনারা অনেকে বলতে পারেন যে আসামে তো কাট অফ ডেট ছিল 71, তাও পারেনি। আরে আসামে কাট অফ ডেট ছিল 1971, যখন এনআরসি হচ্ছে 50 বছর আগের ডকুমেন্ট দেখাতে হচ্ছে, যার জন্যই পারেনি। কিন্তু ওইখানে যদি ওইটা না হয় অন্যরকম হতো, তাহলে কী হতো? 48 সাল হলে কী হতো? আরও বেশি হয়ে যেত। তা আমরা যখন 20 সাল বা বলছি যারা এসে পড়েছে তাদের দিয়ে দাও, অসুবিধা কী আছে? ফলে এই পিনারাই বিজয়ন হন আর জয়রাম রমেশ হন, এই খুশি করার জন্যে ওরা হিন্দুদের খুশি করবে, আপনারা মুসলমানদের খুশি করবেন, এইটা না করে একটু সত্যি কথাটা বলুন, উচিত কথাটা বলুন, উচিত দাবিটা করুন। আমাদের কনস্টিটিউশন হয়ে আছে, এমন কিছু অনুচিত জিনিস আইন হয়ে আছে। রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, জাতির পিতা মহাত্মা গান্ধী, তারা বললেন পূর্ববঙ্গ থেকে আসলেই তাদের নাগরিকত্ব হবে, বলেছিলেন। কোনো কংগ্রেসই এটাকে আপত্তি করেন না, কোনো বিজেপি আপত্তি করছেন না যে এটা হওয়া উচিত, যখনকার মাইনরিটিসরা আসলে দিতে হবে। তাই এটা দিতে হবে, আপনারা কেউ আপত্তি করেননি। কিন্তু 48 সালের 19শে জুলাই যে কাট অফ ডেটটা হয়েছে, এটা পরিবর্তন করেননি কেন? এই অনুচিত কাজটা হয়ে আছে। ফলে অনুচিত যেটা সেটা আইন হয়ে আছে, উচিত যেটা বলছেন সেইটা আইন করে নিন। আমরা তো এই দাবিটাই করছি। তাই যদি হয় হিন্দু মুসলমান বিজেপি করতে পারে না, আপনাদেরও আমি বলছি জয়রাম রমেশ এবং পিনারাই বিজয়ন, কেরলে কোনো তো উদ্বাস্তু নেই, তাও বলছেন আমরা এখানে লাগু হতে দেবো না। কী কারণে? মুসলমান অনেক তাদের খুশি করার জন্যে, যেহেতু মুসলমানরা কেস করেছে আইনের বিরুদ্ধে। এইসব তো চলছে, যুক্তি নেই, তথ্য নেই, সত্য কথা বলার সাহস নেই। আমরা দাবি করব যে সমস্ত রাজনৈতিক দল, এরকম একটা দেশভাগের কারণে একটা অবস্থা হয়ে আছে, এইটাকে আপনারা সবাই যখন তাদের পক্ষে বলছেন, সবাই একমত হয়ে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন আইন তৈরি করুন, যে আইন বলবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা যারা, তারা সবাই ভারতের নাগরিক। এবং তারপর থেকে আপনারা কার্যকরী করুন আমাদের দেশে যে আইন আছে। তা না হলে এই সমস্যা সমাধান হবে না। আমরা ঠিক এরকম একটা দাবি আনুষ্ঠানিকভাবে পাশ করাবার জন্য 20শে মার্চ কলকাতার মৌলালিতে, শিয়ালদার পাশে নীলরত্ন হসপিটালের পাশে মৌলালি যুব কেন্দ্র, সেখানে 2-2:30টার সময় আমরা মিটিং ডেকেছি। আপনারা যারা আমাদের এই বক্তব্যের সঙ্গে একমত, তারা ওখানে আসুন, যাতে আপনাদের সবার বক্তব্য শুনে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি। সেখানেও তো দ্বিমত হবে, সেখানেও তো সবাই একমত, শুরুতে তো একমত হবে না। ফলে এই মতের পক্ষে যারা, তারা বেশি আসুন, যাতে আমি যেভাবে বলছি এইভাবে আমরা একটা সিদ্ধান্ত করতে পারি। আপনাদের এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।